পৃথিবীতে ৭ জন মাত্র ব্যক্তি আছেন যারা নোবেল, আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল এই ৩টি পুরস্কার একসঙ্গে পেয়েছেন। এরা হলেন নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং, মাদার তেরেসা সহ আরও ৪ জন। আর এদের মধ্যেই সপ্তম ব্যক্তিটি হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস। ফরচুন ম্যাগাজিনে সারা বিশ্বের টপ ১২ জন উদ্যোক্তার লিস্ট তৈরি করেছে। সেখানে বিল গেটস আছেন, স্টিভ জবস আছেন, আর আছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস। জানলে অবাক হবেন, জাপানের সিনিয়র হাই স্কুলের ইংরেজি টেক্সট বইতে আমাদের ডক্টর ইউনুসকে নিয়ে একটি গোটা চ্যাপ্টার আছে। সব স্কুল ছাত্রছাত্রীরা ওনাকে চেনেন। আমরা যেমন ছোটবেলায় ফুটবলার পেলের গল্প পড়েছি, যে কালো মানিক ফুটবলের জাদুকর, কিংবা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর গল্প পড়েছি, এমন। একবার পত্রিকায় প্রফেসর ইউনুসের জাপানে আগমন বার্তা শুনে যোগাযোগ করলেন জাপানের ক্রাউন প্রিন্সেস মাসাকো সামার অ্যাসিস্ট্যান্ট। মাসাকো সামার বাবা প্রফেসর হিসাশি ওয়াদা একসময় প্রফেসর ইউনুসের সাথে জাতিসংঘের বোর্ড মেম্বার ছিলেন। নিজের বাবার কাছেই প্রফেসর ইউনুসের গল্প শুনেছিলেন। ক্রাউন প্রিন্স নারুহিতো প্রফেসর ইউনুসকে আমন্ত্রণ জানালেন অন্দরমহলের একটা রাজ রুমে, যেখানে অনেক ভিআইপিদেরও অ্যাক্সেস নেই। মামলা অথবা ওয়ারেন্ট জারি ছাড়া প্রফেসর ইউনুসকে নিয়ে এই দেশের মিডিয়ায় কোনো সংবাদ হয় না। কিন্তু বিশ্বের যে কোনো দেশে প্রফেসর ইউনুস সেমিনার বক্তব্য রাখলে সে নিউজ ওদের মিডিয়ার প্রাইম টাইমের হেড নিউজ হয়। আহা, আমাদের দুর্ভাগ্য। আমরা জাতি হিসেবে কতটা অভাগা, জাতি হিসেবে কত হীনমন্য। প্রয়াত লেখক হুমায়ুন আহমেদ লিখেছিলেন, অধ্যাপক ইউনুস যখন নোবেল পুরস্কার পান তখন আমি নাটকের একটা ছোট্ট দল নিয়ে কাঠমান্ডুর হোটেল এভারেস্টে থাকি। হোটেলের লবিতে বসে চা খাচ্ছি। হঠাৎ আমার ইউনিটের একজন চেঁচাতে চেঁচাতে ছুটে এলো। সে বলছে, স্যার আমরা নোবেল পুরস্কার পেয়েছি, স্যার আমরা নোবেল পুরস্কার পেয়েছি। সে বলেনি অধ্যাপক ইউনুস নোবেল পুরস্কার পেয়েছেন, সে বলেছে আমরা পেয়েছি। অধ্যাপক ইউনুসের এই অর্জন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্জন। আমার মনে আছে, এই আনন্দ সংবাদ শোনার পর আমি শুটিং বাতিল করে উৎসবের আয়োজন করি। হুমায়ুন আহমেদ আমাদের মাঝে নেই, আর দুঃখের বিষয় নিজ দেশে সেই ডক্টর ইউনুসের মূল্যায়ন আজ ভিন্নভাবে হয়। আমরা দু একটা চুবানি দিয়ে দিতেও দ্বিধাবোধ করি না। যারা ইউনুসকে জানেন না তারা নানা কথা বলেন। ডক্টর ইউনুস এতটাই নীতিতে অটল যে উনি তার হাতে গড়া প্রতিষ্ঠানের একটি টাকা লাভ নেননি। যেই গ্রামীণ ব্যাংকের বাজার মূল্য এখন ৯৩০,০০০ কোটি টাকা, তাহলে উনি সুদখোর হলেন কিভাবে? উনি তার জীবন নির্বাহের জন্য সামান্য বেতনভুক্ত কর্মচারী ছিলেন মাত্র। গ্রামীণ ব্যাংকের সব টাকার মালিক দরিদ্র নারীরা। এমনকি ওনার ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই। উনি ব্যক্তিগত সম্পত্তিতে বিশ্বাস করেন না। বহু অর্থ লাভের সুযোগ পেয়েও ওনার জীবনযাপন অতি সাধারণ। যারা দুনিয়ায় ধন সম্পত্তির ঊর্ধ্বে, তাকে আপনি সুদখোর বলছেন? মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন। আক্ষরিকভাবেই মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনুসের সাথে ছবি তুলতে। বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হলো অলিম্পিক গেমস। ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে। অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন অলিম্পিক মশাল বাহক। ২০২০ সালের জাপান অলিম্পিকের মশাল বাহক ছিলেন প্রফেসর ইউনুস। ভাবা যায়, পৃথিবীর ইতিহাসে অলিম্পিক লরেল দেওয়া হয়েছে মাত্র ২ জনকে, তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনুসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে। ফ্রেঞ্চদের মতো না কুচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ডক্টর ইউনুসের ছবি। ফ্রেঞ্চদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল। প্রফেসর ইউনুসের ব্রেইন চাইল্ড, ক্ষুদ্র ঋণ, সামাজিক ব্যবসা এবং 3-0 এই 3টি তত্ত্ব গ্লোবাল কমিউনিটি গ্রহণ করেছে। এই 3টা তত্ত্বের 3টাই যে খুব ভালো তা বলবো না। যে কোনো সুদ ভিত্তিক পদ্ধতি ভালো হতে পারে না। তবে পয়েন্ট হলো সারা বিশ্ব এটাকে গ্রহণ করেছে। সামাজিক ব্যবসা এবং 3-0 এই দুইটা খুবই জনহিতকর তত্ত্ব, এটা নিয়ে বিতর্ক নেই। বর্তমানে জীবিত লিডিং ইন্টেলেকচুয়ালের যে কোনো তালিকাতে প্রফেসর ইউনুস টপ 5 এর মধ্যে। রায়হানা মুন, সবার কথা।